This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তামিলনাড়ুতে ধর্মঘটে নামার সিদ্ধান্ত চিকিৎসকদের। ডাক্তারকে কোপানোর প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত। আজ 2 ঘন্টার বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত ডাক্তারদের। এবার ঘাটালের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। ঘাটাল মহকুমার খরার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। বেশিরভাগ টাকায় উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে খবর। স্কুল কর্তৃপক্ষ, সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমাদের এখনো ট্যাবের টাকা ঢুকেনি। কেন? ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম, তো স্যার ব্যাংকে আবারও একবার বলেছিল যে ব্যাংকের বইয়ের জেরক্সটা নিয়ে আসতে। তো সেকেন্ডবার জমা দিয়েছিলাম, তারপরও বলেছিল যে পুজোর পর ঢুকে যাবে। তো পুজোর পরও ব্যাংকের বই চেক করেছিলাম, আপ টু ডেট করেছিলাম, কিন্তু এখনও টাকাটা ঢুকেনি। অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। মানে ওই নাম্বারটা আমাদের অনেকেরই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা, আমাদের নয়। এবং ক্লাস 11-এরও এরকম 25-30 জন, এবং ক্লাস 12-এরও তাই 25-30 জনের এরকম টাকাটা ঢুকেনি। আমরা জিজ্ঞেস করলাম কারণটা, বললো যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল বললো যে ওখানেই কিছু গন্ডগোল, যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। তাহলে বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে যাবে। অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, ঠিক আছে। এবার কিন্তু সেই সময় সমস্যাটা হচ্ছিল, আমাদের পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছিল। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং গুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। লিখিত অভিযোগ জানিয়েছি এবং সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট, ইমেল, কোন ব্যাংকে গেছে, সেই ব্যাংকের ইমেল অ্যাড্রেস কি, আর সেখানে যে আমরা মেল করেছিলাম সেই মেলের রিপ্লাই কপি তারা কি দিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই অফিসে আমরা জমা দিয়েছি। জম্মু কাশ্মীরের কুলগামে বাহিনীর অপারেশন, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি। আগাম খবর পেয়ে কুলগামে অভিযান বাহিনী। এবার আরো এক জেলায় ট্যাপ কেলেঙ্কারিতে বিহার যোগের খবর আসছে। এবার ট্যাপ কেলেঙ্কারিতে বিহার যোগ দক্ষিণ 24 পরগনাতেও। তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ এবার দক্ষিণ 24 পরগনা জুড়ে। এই জেলার প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে জেলা বিদ্যালয় সংসদ সূত্রে খবর। জেলার প্রায় 35টি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এই তালিকায় প্রত্যন্ত সাগর, গোসাবা, কুলতলি থেকে শহরতলি, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুলের নাম আছে। সাগর থানায় অভিযোগ দায়ের। বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সন্দেহ পুলিশের। মানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো প্রধানত আমাদের হচ্ছে আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। যেমন কিছু কিছু আছে কিষানগঞ্জ লেখা আছে, আইএফসি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে আশেপাশে কোনো ব্যাংকের আইএফসি কোড না। শুনলাম যে ম্যাম বলেছেন, হেড ম্যাম, যে স্কুলের ওই টাকাটি অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে। তো আরো বাকিরা আমাদের যারা বন্ধু আছে 12 জন ট্যাবের টাকাটি পায়নি এবং বাকিরা সবাই পেয়েছে। তাহলে কি আমরা ওই টাকাটি পাবো না? আমার বাবা খুব গরিব, ঠিক আছে, তাই আমার বাবার ফোনে টাকা বা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই, ঠিক আছে, আমার বাবার। তাই আমিও চাইছি আমি যেন খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাই আর ফোনটা কিনে নিজের শিক্ষা বা আমি যেটা করতে চাই সেই দিকে যেন এগোতে পারি। আমাদের যেমন এখন খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ক্লাস করতে পারছি না আমরা, কারণ কি আমাদের ট্যাব নেই। এবার অন্যরা আছে তারা হচ্ছে যে অনলাইন ক্লাস করছে, অনলাইনে সবকিছু জানতে পারছে, আমাদেরও তো সেটা জানার অধিকার আছে না। আইএফএসসি কোড ওনাদের দেখালেও অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যেখানে টাকা রং ক্রেডিট হয়েছে, সেটা আসলে বিহারের ভগবানপুরের কোনো একটি শাখা। আর কিছু আমাদের এখানে আছে অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আমাদের রাজ্যে সেগুলো আছে। খুঁজতে খুঁজতে গিয়ে মিলিয়ে দেখি একটু, আবার একটু, তখন দেখা গেলো যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। 31 জনের ক্ষেত্রে এটা হয়েছে। হ্যাঁ, 31 জনের ক্ষেত্রে। চিন্তার তো ব্যাপারই, স্টুডেন্টের মোবাইল কেনার টাকা, সরকারি টাকা, এটা এভাবে যদি তছনছ হয় তার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া উচিত।
তদন্ত তারা সেভাবে করেনি। তদন্ত যদি সঠিকভাবে হয়, এই এখন যেটা বলা হচ্ছে যে জামতারা সাইবার হ্যাকার্সরাই এই কাজ করেছে, তাহলে পরে কেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে? আমাদের কাজ ছিল আপলোডিংয়ের। আপনার যদি পোর্টাল সেফ না থাকে তার দায় প্রধান শিক্ষক শিক্ষিকা নেবেন কেন? দক্ষিণ 24 পরগনা জেলার 35টি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। একই রকমভাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুলপির মদনমোহনপুর RCS বিদ্যামন্দির স্কুলে। এই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে 43 জন 11 এবং 12-এর পড়ুয়ার ট্যাবের আবেদন জানানো হয়েছিল, কিন্তু টাকা আসার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন প্রায় 15 জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। সেই টাকা চলে গিয়েছে বিহারের কিষানগঞ্জ এলাকায়। ব্যাংকের মাধ্যমে সেই তথ্য জানতে পারার পর স্কুল কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে কুলপি থানার। এছাড়াও শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছে। হতাশ টাকা না পাওয়া ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষ চাইছেন তদন্ত হয়ে এই টাকা ফিরে পাক ছাত্রছাত্রীরা। কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এবার ট্যাবের টাকা গেল বিহারের পুনিয়া জেলায়। একটি স্কুলের 5 জন ছাত্রের টাকা গেছে একই ব্যক্তির বিহারের পুনিয়া জেলার। দিন কয়েক আগে বিহারের কিষানগঞ্জে এইরকম ট্যাবের টাকা যাওয়ার খবর এসেছিল মুর্শিদাবাদের সালারের টেয়ার স্কুল থেকে। তারপরে ইসলামপুরের একটি স্কুলের 5 জন ছাত্রের টাকা গেছে বিহারের পুনিয়া জেলায়। পাশাপাশি ইসলামপুরের অপর একটি স্কুলেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটেছে। দুটি স্কুলের প্রধান শিক্ষক তারা লিখিত অভিযোগ দায়ের করেছে ইসলামপুর থানায়। সমস্ত অভিযোগ সাইবার ক্রাইম থানা, মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা অভিযোগ খতিয়ে দেখছে। ইসলামপুরের হাই স্কুলে প্রধান শিক্ষক সেই সময় এটি টের পেয়েছিলেন। 35 জন আনঅথরাইজ নাম ঢুকে গেছিল তাদের পোর্টালে। তবে একের পর এক এইরকম বিভ্রান্তি বিষয় নিয়ে কিন্তু যেমনটা সমস্যায় রয়েছে ছাত্রছাত্রীরা, সেই রকম স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। কয়লাকাণ্ডে আজ আসানসোল CBI আদালতে চূড়ান্ত চার্জ গঠন। এর আগে 3 বার পিছিয়ে যায় কয়লাকাণ্ডে চার্জ গঠন। অভিযুক্তের অসুস্থতা, মামলার জটিলতায় পিছিয়ে যায় চার্জ ফ্রেম। CBI এর এই মামলায় 396 জন সাক্ষী, অভিযুক্ত 50 জন। কয়লাকাণ্ডে 1149 পাতার তথ্য প্রমাণ জমা দিয়েছে CBI। 1374 কোটির কয়লা দুর্নীতি আদালতে প্রাথমিকভাবে জানিয়েছে CBI। অভিযুক্তদের তালিকায় অন্যতম অনুপ মাঝি ওরফে লালা। গ্রেপ্তার হওয়া ECL আধিকারিক সহ অনেকেই এখন জামিনে মুক্ত। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কলকাতা পুলিশের STF এর অভিযানে অস্ত্র কারখানার হদিশ। বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ। মুঙ্গেরের তারাপুর এলাকায় বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড চেম্বার। অনেক বড় তথ্য সামনে আসে। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। সুপ্রিয়, দেখো এখনো পর্যন্ত যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে কলকাতা পুলিশের STF এবং বিহার STF তারা যৌথভাবে বিহারের মুঙ্গেরে তারাপুর থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। মোহাম্মদ মঞ্জির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে সেই বাড়ির একেবারে নিচে আন্ডারগ্রাউন্ড যে চেম্বার ছিল সেই চেম্বারে কিন্তু দীর্ঘদিন ধরে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল। এমনকি খাবারের যে প্লেট বা পাতা এই ধরনের একটি ইউনিটকে সামনে রেখেই কিন্তু এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চালানো হচ্ছিল। এবং এই অস্ত্র কারখানাতে অভিযান চালিয়ে 7.7 এবং পিস্তল থেকে শুরু করে আরো বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং তার সঙ্গে যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। এবং এই যে বাড়ির মালিক অর্থাৎ মোহাম্মদ মঞ্জির হোসেন এবং তার আত্মীয়, এদের দুজনকে ইতিমধ্যেই পুলিশ STF এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এবং তাদের আরো যারা সহযোগীরা রয়েছেন তাদের ছিল। এবং তদন্তকারীরা এখন যেটা জানাচ্ছে বিভিন্ন সময় শহর কলকাতা বা এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গা থেকে যে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেক্ষেত্রে অনেক সময় বিহার বা সংলগ্ন এলাকার যে সংলগ্ন রাজ্যের যে যোগসূত্র উঠে আসে, সেক্ষেত্রে এই যে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছে এই কারখানার সঙ্গে বা এই কারখানায় যারা আগ্নেয়াস্ত্র তৈরি করেন তাদের কোনো যোগসাজশ রয়েছে কিনা সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এবং ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে দুজন অর্থাৎ মোহাম্মদ মঞ্জির হোসেন
যার বাড়িতে এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল দীর্ঘদিন ধরে, তাকে এবং তার এক আত্মীয়, এদের দুজনকে এসটিএফ এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন যে আরো কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন, কোথায় কোথায় এদের এই কারখানায় তৈরি হওয়া যে বেআইনি আগ্নেয়াস্ত্র সেগুলো সরবরাহ করা হতো, সেগুলোই কিন্তু জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সুপ্রিয়, তাই বলে এরকম বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার, এখানে কত অস্ত্র রাখা ছিল এখনো মানে কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে 7টি 7mm পিস্তল তৈরি হয়েছে এবং এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর পরিমাণ যন্ত্রাংশ এবং তার পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র তৈরির জন্য যে সমস্ত মেশিনারি প্রয়োজন হয় সেই সমস্ত লেদ মেশিন থেকে শুরু করে ড্রিলিং মেশিন সহ আরো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিন্তু উদ্ধার হয়েছে। এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বা অত্যন্ত উদ্বেগের যে বিষয়টি যেটা এসটিএফের গোয়েন্দাদের ভাবাচ্ছে যে এই কারখানাটা কিন্তু সম্প্রতি তৈরি হয়েছিল বা কয়েক মাস আগে তৈরি হয়েছিল এমনটা কিন্তু নয়, দীর্ঘদিন ধরেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল। এবং সেক্ষেত্রে যেটা তোমাকে এর আগেও বললাম যে খাবারের যে ফুড প্লেট হয়, প্লেট বা পাতা, এ ধরনের একটি ইউনিট যাতে সকলের নজর এড়ানো যায় বা স্থানীয় বাসিন্দারা যাতে কোনোভাবে বুঝতে না পারেন, সেই কারণে একটি ফুড প্লেট তৈরির ইউনিটকে সামনে রেখেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল। এবং সকলের নজর এড়ানোর জন্য আরো যে উপায় তারা নিয়েছিলেন যে একেবারে বাড়ির নিচের অংশে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার তৈরি করা হয়েছিল এবং সেই চেম্বারেই কিন্তু সকলের নজর এড়িয়ে গোপনে এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছিল এবং দীর্ঘদিন ধরেই এই ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল এবং সেক্ষেত্রে দক্ষ কিন্তু কর্মীদেরও কাজে লাগানো হতো, এমনটাও আমরা প্রাথমিকভাবে জানতে পারছি এসটিএফ সূত্রে। তবে কত আগ্নেয়াস্ত্র এতদিনে তৈরি হয়েছে এবং সেই সমস্ত আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ, কলকাতা পুলিশের এসটিএফ অস্ত্র কারখানার হদিশ পেয়েছে।